নেপাল আজ ভয়ঙ্কর উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট দলের নেতা কেপি শর্মা ওলি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এই যে ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতা, তার পেছনে যে মূল দুটো কারণ, আজকে জেনারেশন জেড বা আজকের যে কম বয়সী যে ছাত্ররা এবং যে কম বয়সী যুবরা যারা মূলত এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে দেখা গেছে, তারা মূলত দুটো বিষয়কে সামনে এনে পথে নেমেছিলেন। প্রথম বিষয় হচ্ছে শাসক দল দ্বারা বা এই কমিউনিস্ট সরকার দ্বারা সোশ্যাল মিডিয়ার ওপর ব্যান তৈরি করা এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ বলে এবং ব্যান্ড বলে ঘোষণা করা। শুধুমাত্র টিকটক বাদ দিয়ে এই কমিউনিস্ট সরকার, কমরেড কেপি শর্মা ওলির সরকার সবকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান্ড ঘোষণা করেন। এবং এটার সাথে দ্বিতীয়ত দুর্নীতির ইস্যুটাও ভয়ঙ্করভাবে সামনে এসছে এবং বিশেষত বিভিন্ন প্ল্যাকার্ডে দেখা গেছে যারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন তারা বলছেন যে আমার ঘরের ছেলেরা কফিনে করে ফিরবে আর তোমার ঘরের ছেলেরা গুচি ব্যাগ নিয়ে ফরেন ইউনিভার্সিটি থেকে ফিরবে, তা হবে না। কারণ বিগত দিনে দেখা গেছে যে সরকার ঘনিষ্ঠ বহু ব্যক্তির ঘরের ছেলে মেয়ে বা বিভিন্ন মন্ত্রী বা ক্ষমতাসীন দলের নেতৃত্বের ছেলে মেয়ে তারা সবাই বিদেশে ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে, দামি ব্র্যান্ডের জিনিসপত্র পরছে এবং সেই দামি ব্র্যান্ডের জিনিসপত্র গায়ে দিয়ে বা হাতে পরে তারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে এবং সেই দামি ব্র্যান্ডের প্রদর্শন করছে সাধারণ মানুষের সামনে। সেখানে এই বিগত কয়েক বছরে নেপালের সাধারণ ঘরের ছেলে মেয়ে, এটা বাস্তব, তারা আজকে মিডল ইস্টের বিভিন্ন দেশে কাজ করতে যেতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে মিডল ইস্ট থেকে তাদের মৃতদেহ নেপালে কফিনবন্দি হয়ে ফিরে এসছে। সুতরাং এই দুটো বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা একটা চরম আকার ধারণ করে। এবার অনেকেই দেখছি বলছেন যে এই আন্দোলন নাকি কোনো নেতৃত্ববিহীন আন্দোলন, এই আন্দোলন নাকি কোনো সংগঠনবিহীন আন্দোলন। কিন্তু আমরা জানি কোনো বড় আন্দোলন, সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনকারী আন্দোলন কখনোই সংগঠিত না হলে করা যায় না এবং তার পেছনে সংগঠন থাকে, নেতৃত্বও থাকে। আজকে যারা পথে নেমেছে বা আজকে যারা মূলত এই আন্দোলনকে সংগঠিত করেছে তাদের পেছনে পাঁচটা গ্রুপ, যারা এই ছাত্র যুবদের আজকে পথে নামিয়েছে এই আন্দোলনে, পাঁচটা গ্রুপ মূলত এর পেছনে বলে জানা যাচ্ছে। একটা গ্রুপ আমেরিকা এবং সিআইএ এর মদতপুষ্ট, যারা এই সরকারের পতন ঘটাতে চেয়েছিল। দ্বিতীয় গ্রুপ ইউরোপিয়ান ইউনিয়নের মদতপুষ্ট। তৃতীয় একটি গ্রুপ যারা আজকে যে মাধেস রিজিয়ন অর্থাৎ নেপালের যে তরাই অঞ্চল, সেই নেপালের তরাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি দাওয়া আছে যে তারা পার্লামেন্টে প্রপার রিপ্রেজেন্টেশন পায় না। সুতরাং সেই তরাই অঞ্চলের যারা আন্দোলনকারী, সরকার বিরোধী আন্দোলনকারী তরাই অঞ্চলের মানুষের কে যারা বিভিন্ন দাবি দাবা নিয়ে এতদিন তাদেরকে সংগঠিত করেছেন তারা, সঙ্গে হিন্দু রাষ্ট্রের পক্ষে যারা বহুদিন ধরে রয়েছেন, যাদেরকে মদত দিচ্ছে আজকে বিজেপি আরএসএস বলে শোনা যাচ্ছে সেই অংশ, এবং কনজারভেটিভ অংশ যারা আজকে রাজতন্ত্রের পক্ষে, রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন তারা। সুতরাং এই পাঁচটা মূল গ্রুপ এবং এই পাঁচটা গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নেতৃত্বও রয়েছেন, তারাই মূলত এই আন্দোলনটাকে সংগঠিত করে। এটা ঠিক যে সিপিএন ইউএমএল বাদ দিয়ে বাকি যে বামপন্থী দল বা কমিউনিস্ট পার্টিগুলো রয়েছে, তার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ নেপাল রয়েছে, তার মধ্যে কমরেড প্রচণ্ডর দল মাওবাদীরা রয়েছে এবং আরো কিছু ছোট ছোট বামপন্থী দল রয়েছে, তারা এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানালেও
এই যে ভয়ঙ্কর অস্থিরতা সৃষ্টি হলো এবং সরকারকে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, তাতে কোনো মুখ্য ভূমিকা এই বামপন্থী দলগুলোর ছিল না। মুখ্য ভূমিকা পালন করেছে সিআইএ মদতপুষ্ট, ইউরোপিয়ান ইউনিয়ন মদতপুষ্ট, তরাই অঞ্চলে আন্দোলনকারী, হিন্দু রাষ্ট্রের পক্ষে লড়াই করা অংশ এবং রাজতন্ত্রের সমর্থনকারী কনজারভেটিভ অংশ। মূলত তারাই আজকে এই রাজনৈতিক অস্থিরতা, এই ভয়ঙ্কর আক্রমণ এবং সরকারের পতনের পেছনে দায়ী। আর এই মুহূর্তে নেপালের সমস্ত রাজনৈতিক ক্ষমতা চলে গেছে নেপাল আর্মির হাতে এবং ভবিষ্যৎ কি নেপালের সেটাও ডিপেন্ড করছে অনেকটাই এই নেপাল আর্মির ওপর। এবং শোনা যাচ্ছে যে এই নেপাল আর্মির সাথে নাকি আমেরিকার সেনাবাহিনী এবং সিআইএ এবং আমেরিকা তারা যোগাযোগ রক্ষা করে চলার চেষ্টা করছে, যোগাযোগ রাখার চেষ্টা করছে এবং আলাপচারিতা আলোচনাও হয়েছে বলে শোনা যাচ্ছে। এবং তেমনি এটাও শোনা যাচ্ছে যে ভারতের যে সেনাবাহিনী এবং ভারতের যে ইন্টেলিজেন্সি এবং যে রয়ের মতো সংগঠন যারা নেপালের মধ্যে কাজ করে, তারাও নাকি নেপালের সেনাবাহিনীর সাথে আলোচনা যোগাযোগ করছে। আমরা চাই এই অস্থিরতা থেকে নেপাল বেরিয়ে আসুক। দীর্ঘদিনের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল এবং বামপন্থী আন্দোলনের শক্তিশালী জায়গা নেপাল, সেই নেপালে গণতন্ত্র রক্ষিত থাকবে, গণতন্ত্র আবার সুপ্রতিষ্ঠিত হবে। নেপাল যেভাবে রাজতন্ত্রকে থেকে বেরিয়ে এসে কয়েক কদম এগিয়ে গেছিল, আগামী দিনেও নেপাল এইভাবে আরো এগিয়ে যাবে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই এগিয়ে যাবে। আমরা এই আশাটুকুই রাখতে পারি।